আমরা 1 বছরে 1 কোটি টাকার সেলস করব। জয়ন্ত, কৈলাস, ইউটিএসে তোদের স্বাগত। প্রথমত যারা ওদের চেনেন না তাদের বলে রাখি, ওরা একটা ব্র্যান্ড চালায় যেটায় ওরা ঠেকুয়া বিক্রি করে, মূলত সেটার নাম হচ্ছে শুদ্ধ সোয়াদ। আইডিয়াটা এইভাবে এসেছিল যে কৈলাসদের বাড়িতে একদিন ঠেকুয়া তৈরি হয়, তো ও আমাকে নিয়ে এসে খাওয়ায়। আমি আগেও ঠেকুয়া খেয়েছি, কিন্তু সেই দিন খেয়ে পরে আমাদের ক্লিক করে মাথায় যে কেননা এটা দিয়ে একটা ট্রেডিশনাল স্ন্যাক্স ব্র্যান্ড গড়ে তুলতে পারি আমরা। যখন আমরা ট্র্যাডিশনাল স্ন্যাক্স কোম্পানির প্ল্যানিং করছিলাম, তো আমাদের কাছে মার্কেটিং করার জন্য তো বাজেট ছিল না। আর আমাদের কাছে সবথেকে বড় প্রবলেম হয়ে যায় যে মার্কেটিং কিভাবে করব। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা জিনিস নোটিস করি যে ওখানকার প্রায় প্রতিটি মানুষ, এটা আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা কিছু একটা তো করব, বড় কিছুই করব। তোরা কি অন্য কিছু ভেবেছিস যে আরো কিছু প্রোডাক্ট বের করবি বা এরকম? ওই রকমের যে ট্রেডিশনাল স্ন্যাক্সগুলো হয় না, ইন্ডিয়ার যে প্রপার যে রাজ্যের যে যে ট্রেডিশনাল স্ন্যাক্স আছে ওগুলোকে নিয়ে আমরা একটা বড় ব্র্যান্ড করে তুলি, যেগুলো ধীরে ধীরে আমাদের বিলুপ্ত হয়ে যায়। বাঙালি ফ্যামিলিতে এই কালচারটা আছে যে আগে পড়াশুনো কমপ্লিট করো, তারপর কলেজে যাও, মানে সব কিছু কমপ্লিট করো, তারপর জব খোঁজো। আমি তো প্রথমেই বললাম ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য আমি স্কুল ড্রপ করেছিলাম। আর যখন আমি মানে রেলওয়ে স্টেশনে কাজ করছিলাম, প্রায় বছর দিনের কাছে কাজ করি, 6-7 মাস। তো আমি ফ্যামিলিতে যখন প্রস্তাব মানে বলি যে আমি বিজনেস করবো, তো মা বাবা অ্যাকসেপ্ট করছিল না। তো তারপরে প্রবলেম শুরু হয়, আমাদের ডকুমেন্টসে প্রবলেম আসছে। আমরা যে ইনস্টাগ্রামে ভিডিওস বানাচ্ছিলাম, ইনস্টাগ্রাম ভিডিওসের ভিউ আসছিল না। আমরা চাই না যে শুধু আমরা অনলাইনেই সীমিত থাকবো, আমরা চাই যে আমাদের যে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে এটাকে ডিস্ট্রিবিউট করব। আমরা চাই যে ছোট ছোট দোকানে, বড় বড় মলে, বড় বড় শপে, সব জায়গায় আমাদের ঠেকুয়ার প্যাকেট থাকুক। যেটা তোদের মেইন চ্যালেঞ্জ ছিল এই ভিডিওর, 1 বছরে 1 কোটি টাকা তোরা ইনকাম কর। তো সেটা কি কমপ্লিট হয়েছে? ইনকাম করতে পেরেছিস তোরা 1 কোটি টাকা? ইউটিএসের টেকনিক্যালি প্রথম বিজনেস পডকাস্ট যতদূর আমার মনে হচ্ছে। আর আজকে আমাদের সাথে রয়েছে ছোট ছোট দুটো ছেলে যারা চ্যালেঞ্জ নিয়েছিল 1 বছরে 1 কোটি টাকার ইনকাম করে দেখাবে। ইনস্টাগ্রামে ওরা প্রচণ্ড পপুলার ওদের বিজনেস নিয়ে, যেই বিজনেসটা হলো ঠেকুয়ার। আজকে আমাদের সাথে রয়েছেন জয়ন্ত এবং কৈলাস। এই দুজন বাচ্চা ছেলের কেরামতি আপনারা আজকের পডকাস্টে শুনবেন। ওদের কোম্পানি শুদ্ধ সোয়াদ, ওরা মূলত ঠেকুয়া বিক্রি করে অনলাইনে। তো চলুন আজকে জেনে নিই ওরা কিভাবে এই জার্নিটা শুরু করলো, ওদের রেভিনিউ, ওদের বিজনেস মডেল, আর কিভাবে ওরা চালাচ্ছে, প্লাস ভবিষ্যতের কি পরিকল্পনা। আজকের পডকাস্টটি চলুন শুরু করা যাক। জয়ন্ত, কৈলাস, ইউটিএসে তোদের স্বাগত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোদের প্রথমবার কেউ বাংলায় শুনবে, যারা অডিয়েন্স আছে হয়তো বাংলায় শুনবে। প্রথমে বল, এই যে একটা কনফ্লিক্ট চলছে তোদের বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে তোরা কি মানে বাঙালি না বিহারি, কি ব্যাপারটা কি? তো এটা আমাদের ফার্স্ট পডকাস্ট, তো যদি কিছু আমরা ভুল ত্রুটি করি তো ক্ষমা করে দেবেন। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম যে কৈলাস একটু কৈলাস অত ভিডিওস বগেরাতে আসে না, তো ওরও যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন, কারণ আমাদের এটা নতুন ভিডিও আছে, ফার্স্ট পডকাস্ট। আমরা হচ্ছে বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে, তো আমরা বাঙালি বলতে পারো। আর আমার মামা বাড়ি হচ্ছে বিহারে। আচ্ছা, তার জন্য বেশিরভাগ অডিয়েন্স, ঠেকুয়া বিকশিত অডিয়েন্স ভাবছে কি যে এরা বিহারি আছে। আচ্ছা, মানে ওই কানেকশনটা রয়েছে। হ্যাঁ, কানেকশনটা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথমত যারা ওদের চেনেন না এরকম হয়তো খুবই কম আছে, কারণ ওরা ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল। হ্যাঁ, তাও আমি বলছি যারা চেনেন না তাদের বলে রাখি, ওরা একটা ব্র্যান্ড চালায় যেটায় ওরা ঠেকুয়া বিক্রি করে, মূলত সেটার নাম হচ্ছে শুদ্ধ সোয়াদ। তো সেটা আপনারা পেয়ে যাবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে shuddhaswad.shop। তো এবার আসি, তোরা মানে কোন ক্লাসে পড়িস ফার্স্ট অফ অল? আমি এখন কারেন্টলি ক্লাস 11-এ পড়েছি। আচ্ছা, আর তুই? আমি অন্য দুনিয়া চলে গেছিলাম, তো আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করার পর ছেড়ে দিয়েছি। কারণ আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো ভালো ছিল না। তার জন্য আমি ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য একটা রেলওয়ে স্টেশনে ওয়াটার সাপ্লাইয়ের কাজ শুরু করে দিই। আর আমার কাছে মানে পড়াশোনা আর স্কুল করাটা সম্ভব হচ্ছিল না, আর এই জন্য আমি স্কুল ড্রপ করে দিই।
এখন কি সেই কাজটা চালাস না না এখন এখন আমি full time? পুরোপুরি একদম ফুল টাইম বিজনেস করছি এখন সুলসওয়াতে জয়েনিং হয়ে গেছে ওরে সাহস, বিশাল ব্যাপার স্ট্রাগল রাইট। তোর ক্ষেত্রে কি তোর মানে হঠাৎ করে এরকম একটা আইডিয়া এলো কেন, মানে কার এলো প্রথমত আইডিয়া? আইডিয়াটা আমারই আছে। আচ্ছা। আইডিয়াটা এইভাবে এসেছিল যে কৈলাসদের বাড়িতে একদিন ঠেকুয়া তৈরি হয়, ঠিক আছে? তো ও আমাকে নিয়ে এসে খাওয়ায়। আমি আগেও ঠেকুয়া খেয়েছি, কিন্তু সেই দিন খেয়ে পরে আমাদের ক্লিক করে মাথায় যে কেননা এটা দিয়ে একটা ট্রেডিশনাল স্ন্যাক্স ব্র্যান্ড গড়ে তুলতে পারি আমরা। ঠেকুয়া একটা ট্রেডিশনাল স্ন্যাক্স, আর আমরা ঠেকুয়াকে নিয়ে একটা ট্রেডিশনাল ব্র্যান্ড গড়ে তুলতে পারি। আমরা যখন ঠেকুয়া নিয়ে রিসার্চ করতে শুরু করি তো আমরা দেখি অত বড় ব্র্যান্ড নেই, আর যদিও আছে তো তারা প্রপারলি এক্সিকিউট করছে না, মার্কেটিং করছে না, ডিস্ট্রিবিউট করছে না, ভালো টেস্ট দিতে পারছে না। তখন আমরা ভাবি যে এখানে একটা বড় গ্যাপ আছে, আর এই গ্যাপটাকে আমরা ফুলফিল করতে পারবো। আর সেইভাবে আমাদের আইডিয়াটা আসে যে আমরা একটা ট্রেডিশনাল স্ন্যাক্স ব্র্যান্ড গড়ে তুলবো, যার ফার্স্ট প্রোডাক্ট হবে ঠেকুয়া। আচ্ছা, মানে তারপর প্রসেসটা কি হলো? মানে প্রথম থেকেই ভেবে নিয়েছিলি যে ইনস্টাগ্রামেই করবি, না যেরকম ট্রেডিশনাল হয় যে মার্কেটিংটা একদম মানে মেটা অ্যাড দিয়ে যেরকমভাবে রান করে সেরকম ভেবেছিলি? কি ভেবেছিলি? তো যখন আমরা ট্র্যাডিশনাল স্ন্যাক্স কোম্পানির প্ল্যানিং করছিলাম তো আমাদের কাছে মার্কেটিং করার জন্য অত বাজেট ছিল না, আর আমাদের কাছে সবথেকে বড় প্রবলেম হয়ে যায় যে মার্কেটিং কিভাবে করব। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা জিনিস নোটিস করি যে ওখানকার প্রায় প্রতিটি মানুষ 1 ঘন্টারও বেশি ইনস্টাগ্রামে সময় কাটান, এবং কি আমরাও শর্ট কন্টেন্ট দেখার জন্য ইনস্টাগ্রামটা ব্যবহার করি। আর এবং কি অন্যান্য ব্র্যান্ডও ইনস্টাগ্রাম থেকেই মানে মার্কেটিং করে। তো এটা থেকে আমাদের আইডিয়া আসে যে আমরা ইনস্টাগ্রাম থেকে মার্কেটিং করব। আচ্ছা, তোর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি, ধর মানে আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে বাঙালি ফ্যামিলিতে এই কালচারটা আছে যে আগে পড়াশুনো কমপ্লিট করো, তারপর কলেজে যাও, মানে সব কিছু কমপ্লিট করো, তারপর জব খোঁজো, মানে বিজনেসের দিকটা মানে নেগেটিভই সাইড একটা ফ্যামিলির দিক দিয়ে। তোর ক্ষেত্রে সেরকম কোনো বাধা আসেনি? এসেছিল। এই গল্পটা আমি একটু শুরু থেকে শুরু করি। টাইম ছিল 2019-20 আমি তখন থেকে কন্টেন্ট বানানো শুরু করি। আমি অনেক রকমের কন্টেন্ট বানিয়েছি, যেমন আর্ট ভিডিওস, ব্লগ ভিডিওস, চ্যালেঞ্জ ভিডিওস, আমি শর্ট ফিল্মসও বানিয়েছি, আর সাথে সাথে আমরা ফ্যাক্ট ভিডিওস, আমি অনেক রকমের কন্টেন্টের সাথে জড়িত ছিলাম। আমি অনেক রকমের কন্টেন্ট বানাতাম। সেই সময় বাবা মার আপত্তি ছিল যে কী করছিস, এসব করে কী হবে। আমি চলে যেতাম শ্যুট করতে বাইরে, মানে বাইরে টাইম লাগতো বেশি, পড়াশোনা কর, কেন বাইরে যাচ্ছিস। তখন আপত্তি ছিল, কিন্তু 1-2 বছর করার পর আমি একটা বেসিক লেভেলে কিংবা একটা ভালো লেভেলের এডিটিং শিখে যাই। তখন কিছু আমি ক্লায়েন্ট পাই যারা আমার কাছ থেকে এডিটিং করাতো। তো আমি একটা নর্মাল কিছু টাকা হলেও কামিয়ে নিতাম ওখান থেকে। তো তারপরে ঘরেও মানতে শুরু করে দেয় যে হ্যাঁ কিছু তো পাচ্ছে, কিছু তো করছে। তখন আসলে আমার অত আপত্তি হয়নি, কারণ আমি কামাতে শুরু করে দিয়েছিলাম। তো মানে ওর জন্য তারপর এই ক্ষেত্রে এইটা যখন প্রথমবার বললি, বাড়িতে কি বলেছিলি যে এরকম একটা ব্র্যান্ড তৈরি করার প্ল্যান? হ্যাঁ বলেছিলাম। তখন ফার্স্ট রিঅ্যাকশন কোনো কোনো প্রবলেম নেই, মানে অসুবিধা হয় না। আসলে একটা ট্রাস্ট এসে গেছিল বাড়িতে যে হ্যাঁ কিছু করে নেবে। হ্যাঁ আচ্ছা, বাট তোদের যা বয়স এই সময় মানে ন্যাচারালি আমরা বা অন্যরা কি করে মাঠে ঘাটে খেলাধুলো করে, ওকে, মানে লাইফটা এনজয় করে। তোরা কখনো এই পথটা ভাবিসনি যে, মানে দুজনকেই জিজ্ঞেস করছি যে খেলাধুলো বা এরকম কিছু, এগুলো তো নয় পরেও হবে লাইফে? না, আমরা 5, 6, 7 পুরো মজা করেছি, মানে কোনো ছিল না আমাদের। আমরা ক্লাস 10 অবধি ভালো করে পড়াশোনা করতাম, এবং কি আমরাও খেলাধুলো করতাম ডেলি, যেমন অন্যান্য ছেলেরা খেলাধুলো করে বন্ধুদের সাথে আমরা ঘুরতাম। কিন্তু আমাদের একটা মাইন্ডসেটে ছিল, আমরা 8 থেকেই ভাবতাম যে কিছু একটা করা যাবে, কিছু একটা বড় করবো, মানে দুজন মিলেই। হ্যাঁ দুজন মিলে, মানে একটা আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা কিছু একটা তো করব, বড় কিছুই করব। আর আমাদের মাথায় আইডিয়া আসতো যে এমনি একটা ব্র্যান্ড বানাবো, এমনি একটা ব্র্যান্ড বানাবো, আর পুরো রিসার্চ করতে পুরো একদম আজ পর্যন্ত এটা খুব মজাদার। আজ পর্যন্ত কি ভেবেছিস তোরা? আমরা অনেক রকম জিনিস ভেবেছি। সেটা কি স্ন্যাক্সই না অন্যান্য ব্র্যান্ড, যেমন ক্লোথিং ব্র্যান্ড ভেবেছি। আরও তো আমাদের এডিটিংই জানতো, তো এডিটিং নিয়েও আমরা ভাবছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং করবো। আর অন্যান্য ভাবছি, অত বলা সম্ভব নেই। রাতে ঘুমানোর টাইমে আইডিয়া আসতো বেশি যে এটা করবো।
আর ডেলি একে আমি টিউশন যেতাম, তো ডেলি একে আমি আইডিয়া শোনাতাম যে ভাই এটা করবি এটা করবি। আচ্ছা, তোরা কবে থেকে মানে বন্ধুত্বটা কবে? আমি ক্লাস 5 থেকে আমাদের বন্ধুত্ব আছে। আচ্ছা, তাহলে অনেক একটা না কিন্তু ক্লাস 5-এ আমরা মিলি, ক্লাস 5 থেকে 6 তক আমরা বন্ধু থাকি, কিন্তু তারপর এসেছে লকডাউন আছে 2 বছর প্রায়, লকডাউন 2 বছর প্রায় আমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি অত। মানে তোদের বাড়ি কি একটু দূরে? হ্যাঁ, অল্প দূরে 2-3 কিলোমিটার দূর হবে। আচ্ছা, তো অত মেলামেলি হতো না, কিন্তু ক্লাস 8 থেকে যখন আবার স্কুল শুরু হয় তখন আবার আমরা মিলি একসাথে, আর তারপরে বন্ধুটা আস্তে 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 বাড়তে শুরু হয়, আর টিউশনও একসাথে পড়তাম, তো এইভাবেই বন্ধুটা শুরু হয় একটা। বাট তোরা বললি যে ঠেকুয়া কেন চুজ করেছিস, সেটা হচ্ছে ওর বাড়িতে খেয়ে তোর মনে হয়েছিল, বাট শুধু যেটা হয় আমাদের বিজনেসে যে একটা জিনিস নিয়েই তো একদম সেই লেভেলে যাওয়া যায় না। তোরা কি অন্য কিছুও ভেবেছিস যে আরও কিছু প্রোডাক্ট বের করবি বা এরকম কিছু? আমরা কিছু প্রোডাক্ট ভেবে রেখেছি, যেমন আমাদের ভারতবর্ষে অনেক রাজ্যে যে ট্র্যাডিশনাল স্ন্যাক্সগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আমাদের ব্র্যান্ডে যুক্ত করতে চাই, যেমন হচ্ছে নারিয়েল লাড্ডু, বেসন লাড্ডু, হচ্ছে চকলি, ঘেবার, এগুলো নিয়ে আমরা মানে আমাদের এসকিউতে অ্যাড করতে চাই, কিছুদিন পরে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, মানে ওই রকমের যে ট্রেডিশনাল স্ন্যাক্সগুলো হয় না, ইন্ডিয়ার যে প্রপার যে রাজ্যের যে যে ট্রেডিশনাল স্ন্যাক্স আছে ওগুলোকে নিয়ে আমরা একটা বড় ব্র্যান্ড করে তুলি, যেগুলো ধীরে ধীরে আমাদের বিলুপ্ত হয়ে যায়। যেগুলো এখন যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ব্র্যান্ড আছে, ওগুলো আসার পরে আমাদের যে স্থানীয় টেস্ট আছে সেগুলো ধরো হারিয়ে যাচ্ছে, তো সেটা আমরা আমাদের আবার মডার্ন টাচের সাথে আমরা আনতে চাইছি। এক্স্যাক্টলি। একটা কোয়েশ্চেন ছিল না যে আমার ঘরে কি কি প্রবলেম এসেছিল বিজনেসটা স্টার্ট করার সময়। আমার ঘরে তো অত প্রবলেম আসেনি, কিন্তু প্রবলেম যেটা মেন এসেছিল সেটা এসেছিল এর ঘরে। কারণটা আমি বলে দিচ্ছি। আমি তো প্রথমেই বললাম ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য আমি স্কুল ড্রপ করেছিলাম, আর যখন আমি মানে রেলওয়ে স্টেশনে কাজ করছিলাম, প্রায় বছর দিনের কাছে কাজ করি, 6-7 মাস। তো আমি ফ্যামিলিতে যখন প্রস্তাব মানে বলি যে আমি বিজনেস করব, তো মা বাবা অ্যাকসেপ্ট করছিল না, যে এই তুই কবে কবে স্কুল ছেড়ে দিলি, আর আচ্ছা ওখানেই তুই বিজনেস করবি, একটা বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রচুর লাভ লোকসান হয়, তো সেইটা তুই এখন মানে যোগ্য হয় না, যখন তুই 2-3 বছর কাজ করার পর যখন তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি তারপর তুই বিজনেস করতে পারি। তারপরে আমি কি কোনো রকম করে মা বাবাকে মানিয়ে নিই যে আমি এটা করে নেবো কোনো রকম করে, আর মানে জাস্ট 1-2 মাসের জন্যই তো করবো, তারপরে তো আমি যদি না হই তো আমি আরবার স্টেশনে কাজ করতে, আগের কাজে যুক্ত হয়ে যাবো, বাস এটাই ছিল। আর এখন কি অবস্থা এত কিছুর পর, এখন কি বলছে? এখন তো নিউজ প্রায় ভাইরাল হয়ে গেছে, গোটা শহরের লোক আমাদেরকে জানে, আমার মা বাবা যথায় কাজ করে সবাই চিনে, তো তো নাম হচ্ছে, তো মা বাবা মানে যায় যে তুই কর, আমরা তোর পেছনে মানে সাপোর্ট করছি তোকে, নিউজও আসি, তো হ্যাঁ সবাই জানতে লাগে, বাবা মাকে চিনে যে ওর বাবা ওর ছেলে এটা করছে। আর তোদের ক্ষেত্রে এই বিষয়টা যেমনি আমাদের ক্ষেত্রে হচ্ছে রিজনাল, আমরা এখানেই যেটুকু ফেমাস বা যাই হোক, বাট তোরা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ফেমাস, ইন্ডিয়া তারপরে নেপাল বাংলাদেশ রয়েছে। ওখান থেকে বলে ঠেকুয়া অর্ডার করবো, আসবে না। হ্যাঁ, এই একটা হয়, মানে আমারও ব্র্যান্ড রয়েছে তোরা জানিস, তো সেই ক্ষেত্রে আমাকেও বলে যে বাংলাদেশ থেকে বেশি, যে এখানে কিন্তু তোরাও জানিস আমরাও জানি যে এখানে আমি একটা কোশ্চেন করছি, আপনার ব্র্যান্ডটার নাম? আমার নাম হচ্ছে অরা রাকশা বলে, আমার হচ্ছে ক্রিস্টালের ব্র্যান্ড। ओके, तो स्पिरिचुअल क्रिस्टल है, वही लिए मैं आपको एक मतलब वीडियो देख रहा था, स्टोन का ऐड आ गया था। ও কিন্তু হিন্দিটা ঠিক ঢুকিয়েই দিচ্ছে বাংলা বলতে বলতে। যাই হোক, পরের কথা বলি। এই যে তোরা যখন শুরু করলি, তার আগে তোরা বিজনেস করেছিস আমি মানছি, কিন্তু এটা তো একটা বড় দায়িত্ব বা বড় কিছু, মানে আগে কি ফ্রিল্যান্সিং এডিট করছিস, ক্লায়েন্টকে দিচ্ছিস, ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু হিউজ লেভেলের একটা রেসপন্সিবিলিটি, কারণ ই কমার্স কিন্তু আলাদা লেভেলের একটা প্রেশার থাকে ই কমার্সে। তো কখনো এই প্রেশারটা ফিল হয়েছে বা কোনো নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা এসছে যে কি করব যদি না হয় বা এরকম কিছু? তো যখন আমরা শুরু করি তো আমাদের মাইন্ডসেট পুরো প্রপার ছিল, যে আমাদের কোনো নেগেটিভ মাইন্ডসেট ছিল না, আমরা করে যাব, আমরা পুরো মোটিভেট ছিলাম। প্রথমে 1 মাস তো আমরা পুরো কনফিডেন্সের সাথে কাজ করেছিলাম যে না এটা আমরা পারবো একদম, কিন্তু তারপরে প্রবলেম শুরু হয়, আমাদের ডকুমেন্টসে প্রবলেম আসছে। আমরা যে ইনস্টাগ্রামে ভিডিওস বানাচ্ছিলাম, ইনস্টাগ্রাম ভিডিওসের ভিউ আসছিল না 200, 300, 500, তার বেশি না। কিন্তু তারপরে হয় চেঞ্জ, আমরা একটা ভিডিও বানাই যেখানে আমরা চ্যালেঞ্জ নিই, আমরা 1 বছরে 1 কোটি টাকার সেলস করব, এটা আমরা চ্যালেঞ্জ নিই, আর ওই ভিডিওটা বানিয়ে আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি।
আর ওই ভিডিওটা 24 ঘন্টার মধ্যে 10 লাখেরও বেশি ভিউজ আসে। আচ্ছা, আর তারপরে আমরা আরও ভিডিওস বানাই যেগুলোতে 5 মিলিয়ন 6 মিলিয়ন প্রতিটা ভিডিওতে ভিউজ আসতে থাকে। আর ইনফ্যাক্ট একটা ভিডিওতে তো আমাদের 50 মিলিয়ন ভিউজ গেছে। আর এখন তো আমরা প্রপার মোটিভেট আছি, কোনো প্রবলেম নেই। এখনের ব্যাপারটা নয়, এটা হচ্ছে শুরুর দিকে এই ব্যাপারটা। শুরুর দিকে তারপর থেকে আমাদের এমন আছে যে আমাদের কাছে কিছু এখন মানে কোনো বি প্রবলেম আসে তো আমরা সেটার মানে সামনা করে নিতে পারি, এমন হয়ে গেছে এখন। মানে নেগেটিভ চিন্তাধারার মাথায় একদমই আসে না যে আমরা কিন্তু যখন ওই 1 মাস যখন আমরা করেছিলাম ভিউ আসছিল না তখন, ভিউজও না, মেইন প্রবলেম আসছিল ডকুমেন্টসে অনেক প্রবলেম আসছিল, রিজেকশন পাচ্ছিলাম, হচ্ছিল না, এটা হচ্ছে না, কখনো ওখানে দৌড়ছি, কখনো এখানে দৌড়ছি, এখানে হচ্ছে না, ওখানে যাচ্ছি। তো আমাদের বাড়িতে কেউ তো বিজনেস করে না, তো আমাদের অত আইডিয়া ছিল না, খালি আমাদের একটা মানে জুলুন ছিল যে ছোট থেকে কিছু একটা করবো বড়, তার জন্য আমরা মানে কনফিডেন্ট ছিলাম যে আমরা করেই নেবো এটা। না এটা কিন্তু হিউজ, মানে তোরা এই বয়সে, আমি বারবারই বলি, তোকে মেসেজেও আমি বলেছিলাম যে এই বয়সে তোরা যে এই লেভেলের একটা কাজ করছিস এটা হিউজ। মানে যেইখানে তোরা থাকিস, যেই জায়গাটায়, ওখানে ডেলিভারি থেকে শুরু করে এইগুলোরও প্রবলেম প্রচুর, যেটা কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে ডেলিভারি করা কিন্তু অনেক সোজা, ওকে, কিন্তু তোদের ওখানে পিক আপ, মানে যারা ই কমার্সের ব্যাপারটা জানে না তাদের বলে দিই যে ওরা যখন কাউকে ডেলিভারি করবে জিনিসপত্র, এই ডেলিভারির বিভিন্ন অ্যাপ আছে, যেমন ডেলিভারি ই কার্ট, তারপর হচ্ছে ইন্ডিয়া পোস্ট আছে, তারপর এক্সপ্রেস বি আছে, ভেলভো আছে, ভলভো আছে, এদের কাছেও এরা আসবে, নিয়ে যাবে। এই প্রসেসটা ওরা যেখানে থাকে সেই নিয়ে যাওয়াটাও কঠিন, কারণ এটা অ্যামাজন ফ্লিপকার্টে হলে কি হয়, ওরা চাইলে অ্যামাজন ফ্লিপকার্টের যে হাব আছে সেখানে রেখে দিতে পারে, কিন্তু ওরা নিজেরা করছে, তো সেই ক্ষেত্রেও একটা হার্ডেলস আসে, সেটা আমি জানি। বাট এই যে তোরা যখন শুরু করলি, এবার একটু অন্যদিকে যাই, তারপর দেখলি যে এরকম ভিডিও প্রচুর মানুষ করছে আর অনেকজনই ভিউ পাচ্ছে, অনেকে তোদের ছবিও সামনে লাগিয়ে বিষয়গুলো করছে। খারাপ ভালো সেই দিকে যাচ্ছি না, বাট প্রথমত তোদের রিয়াকশান কী ছিল এতে, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে তোরা কি এটা মানে এটা এই যে সবাই এখন বিজনেস করতে চাইছে, এই বিষয়টাকে ভালো দিকে দেখছিস না এরও কোনো নেগেটিভ সাইড দেখছিস? আমি মানি কপি করাটা ভুল না, অনেক ব্র্যান্ড কপি করেই একটা বড় এম্পায়ার বানিয়েছে, যেমন ফ্লিপকার্ট, তারপরে কপি করে মানে ইন্সপায়ার্ড আছে, তারপরে পেটিএম আছে যে পেপালের কপি করেছে। আর কথা হচ্ছে আমাদের কপি করে পরে ভিডিওস বানানো, তো আমি মানি যে কপি করা কোনো প্রবলেম নেই, আমরাও এক সময় কিছু কিছু জিনিস কপি করেছি আর ওটার থেকে আমরা বেটার করবার চেষ্টা করেছি। আমি এটাই মানি যে কেউ যদি আমার কপি করছে তো আমার থেকে বেটার জিনিস বানাক, আমার থেকে ভালো কন্টেন্ট বানাক। আর তুমি যেটা বললে যে স্টার্ট আপ লাইফ, আমাদের দেখে অনেক লোকে স্টার্ট করছে বিজনেস, তো আমি দেখি যে হ্যাঁ ভাই করা যেতে পারে, কেন করা যাবে না, স্টার্ট আপ লাইফ বাড়বে, ইন্ডিয়ার গ্রোথ হবে। তুই তো বলতে চাস? আর আমি বলতে চাই না, স্টার্ট হবে, ইন্ডিয়া বাড়বে, আমাদের ইন্ডিয়া আগে যাবে। এর পরের কোয়েশ্চেনটা যেটা আমি করব সেটা কাইন্ড অফ একটু যারা ধর নতুন অন্টারপ্রেনার বা যারা ভাবছে ব্যবসা শুরু করবে তাদের জন্য, তাদের মোটিভেশনের জন্য, যে তোরা যে প্রথম মাসে বললি যে 24 ঘন্টায় একটা রিল ভাইরাল হয়ে গেছিলো, তারপর তো আস্তে আস্তে তোদের সব রিল ভাইরাল হতে থাকে, বাট প্রথম মাসে তোদের অ্যাভারেজ না মানে টোটাল সেল কত ছিল? হ্যাঁ, আমাদের প্রথম মাসে যে রেভিনিউ হয়েছিল, টোটাল রেভিনিউ সেটা 2.5 লাখেরও বেশি হয়েছিল। আচ্ছা, প্রায় 2.5 লাখে ধরতে পারো। আচ্ছা, আর অ্যাভারেজ অর্ডার ভ্যালু কি ছিল? আমাদের অ্যাভারেজ অর্ডার ভ্যালু এখন হচ্ছে 320 টাকা ধরো। আচ্ছা, মানে 300 থেকে 350 মাঝামাঝি থাকে। আচ্ছা, তো ধর কেউ এরকমভাবে ব্যবসা করতে চাইছে ইনস্টাগ্রামে, হ্যাঁ, কারণ তার কাছে তোদের মতোই ধর পয়সা কড়ি নেই, মানে ছিল না, এখন নেই বলা ভুল, ছিল না, তো মানে তোদের মতোই আমি ধরলাম যে যেরকম তোরা যেভাবে শুরু করেছিস, তো তারা কি করতে পারে তোর, মানে তুই যদি তাদের অ্যাডভাইস করিস বা কিছু বলিস, কারণ তোরা তো ডিরেক্ট কোনোদিনও বলিস নি এই একটা প্ল্যাটফর্ম ধর, তাদের কি বলবি? তাদেরকে মানে অ্যাডভাইস দিতে চাই তো, হ্যাঁ, কি বলবি? আমি বলবো যে মেহনত করো, প্রবলেমস যদি আসছে তো ওটাকে ফেস করো, নাকি ওটার থেকে পালিয়ে যাও। একটা বিজনেস স্টার্ট করলে অনেক রকম প্রবলেমস আসবে, যেগুলোকে ফেস করতে হবে আর আগে বাড়িয়ে যেতে হবে। আর যদি তোমার প্রবলেম ফেস করবার ইয়ে নেই তো বিজনেসে আসো না, কারণ বিজনেসে অনেক রকম প্রবলেমস থাকে, আর এমনকি ডেইলি ছোট ছোট প্রবলেম থেকে তোমাকে লড়াই করতে হবে।
এই যে প্রবলেম নিয়ে বললি, যখন প্রবলেম মানে আমি জানি যে ছোট ছোট সমস্যা অনেক থাকে, সেটা আমি জানি, বাট বেসিক সমস্যাগুলো কি কি থাকে একটা বিজনেসে? এভরি বিজনেস তো অনেক রকমের হয়, যেমন কাপড় বিজনেস আলাদা। তোদের ক্ষেত্রে আমাদের তো আমি ই কমার্স বলছি, তাহলে তো ফুড ব্যাপারটা তো থাকছে না, ই কমার্স বিজনেসে কি কি? ই কমার্সে প্রথম তো ডকুমেন্টেশন সব ক্লিয়ার করতে হবে। ডকুমেন্ট ক্লিয়ার করার পর যখন তুমি ই কমার্স প্ল্যাটফর্মে ফ্লিপকার্টে অ্যামাজনে লিস্ট করতে হবে, সেখানেও প্রচুর প্রবলেম। ওই ফুড প্রোডাক্টে তো আবার বেশি, ওইখানে প্ল্যাটফর্ম থেকে আবার তোমাকে অ্যাপ্রুভও নিতে হয়, আর ওখানে আবার থেকে কিছু ডকুমেন্টেশন থাকে, সেগুলোর ফিল করে অ্যাপ্রুভ করতে হয়। ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট লিস্টিং করার সময় অনেক প্রবলেম আছে। তারপর আরও অনেকগুলো প্রবলেম আছে, যেমন আমাদের সাথে প্রথম প্রবলেম আছে যেটা হচ্ছে ওয়েবসাইট। আমাদের প্রথমত তো ডোমেন চুরি হয়ে যায়। হ্যাঁ, কি করে? suswar.com আর suswar.in এই দুটো চুরি হয়ে যায়। আমি বললাম না যে আমাদের একটা ভিডিও ভাইরাল যায় যেটাতে 1 মিলিয়ন ভিউ আসে, আর সেই দিনেই ওটা কেউ কিনে নেয় আর অকশনে লাগিয়ে দেয়, বলে এত টাকা দে তাহলে তো ডোমেনগুলো দেবো। কিন্তু আমাদের কাছে তখন অত টাকা ছিল না, তো আমরা এখন suswar.shop আর suswar.store দিয়েই চালাচ্ছি। আর এরপর যখন আমরা ওয়েবসাইটটা বানাই, তো আমাদের অত নলেজ ছিল না কোনোদিনও যে একটা ওয়েবসাইট কীভাবে চলে, কীভাবে বানাতে হয়, কিন্তু আমরা কোনোরকম করে বানিয়ে দিয়েছিলাম। তো যখন ওটাতে ট্রাফিক আসে, অনেক লোক যায়, তো অনেক রকমের গ্লিচেস বাগস দেখতে পাওয়া যায়। যখন কেউ পেমেন্ট করছিল তো পেমেন্ট হচ্ছিল না, আমাদের গেটওয়েতেও প্রবলেম ছিল, যেগুলোকে আমরা ফিক্স করে নিই। তারপরে যেটা আমাদের প্রবলেম আসে সেটা হচ্ছে ডেলিভারিতে। আমরা যে জায়গায় থাকি ওখানে ডেলিভারি সিস্টেম অত ভালোভাবে কাজ করে না। আমরা নতুন ছিলাম, আমরা জানতামও না যে ডেলিভারি সিস্টেম কাজ কী করে প্রপারলি আমরা জানতাম না। তো আমরা যতগুলো যে কোম্পানি আছে আমরা সবগুলো দিয়ে করি, যেমন ইন্ডিয়া পোস্ট, ই কার্ড, ডেলিভারি, ভলমো, ব্লু ডার্ট, সব দিয়ে করি। আর এমনও হচ্ছিল যে আমাদের বক্সেস আমরা প্যাক করে রেখে দিয়েছি, কেউ নিয়ে যাচ্ছে না, পিক আপই করছে না। ইন্ডিয়া পোস্ট তো পিক আপই করছিল না। আর তারপরে ই কার্টও প্রবলেম করছিল। ই কার্ট একটা ডেলিভারি করতে 15 থেকে 20 দিন লাগিয়ে দিচ্ছিল। কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল থাকে না একটা, কী বলবো। কিন্তু এখন আমরা এগুলো সব সলভ করে নিয়েছি। আমরা এখন একটা আমাদের ট্রাস্টেড কুরিয়ার পার্টনার আছে, আমরা ওটার সাথেই কাজ করে যাচ্ছি। আর আরও অনেক রকম প্রবলেম আছে। ধর যারা ফার্স্ট টাইম ই কমার্সে বিজনেস করবে, তো এই ডেলিভারি এতগুলো যে চুজ করলি, হ্যাঁ সেটা মানে সেটার তো কোনো মাধ্যম আছে, সেটা কিভাবে করলি? আমরা সিপ রকেট দিয়ে করি, যেটাতে তুমি সব রকমের যে ডেলিভারি সার্ভিস আছে ওগুলো দিয়ে করতে পারো। আচ্ছা, ওরা করে দেয়, তাই তো? ওখান থেকে তুমি সিলেক্ট করতে পারো কার কম টাইম নেবে, কে কত টাকা নেবে, সেই হিসাবে তুমি নিজের মতো সিলেক্ট করে পরে এটা আমি এইটা দিয়ে পাঠাবো, এভাবে তুমি সিলেক্ট করতে পারো। আচ্ছা আচ্ছা, এবার আবার একটু বিজনেসের দিকে আসি, যেটা তোকে জিজ্ঞেস করছিলাম, যে তোরা বললি ফার্স্ট মান্থে তোদের 2.5 লাখ মতো প্লাস সেল হয়েছিল। তো তোদের এখন এই মুহূর্তে মান্থ অন মান্থ গ্রোথ কেমন এই বিজনেস? এখন আমাদের ভালোই অল্প গ্রোথ চলছে। মান্থ অন মান্থ আমাদের গ্রোথ যেটা চলছে এখন 200%। 200%? প্রতি মাসে 200%-এর মানে রেশিওতে চলছে আমাদের। মানে আমি শার্ক ট্যাঙ্কে বলবো কিतना ইনভেস্টমেন্ট লাগেগা বল, কত টাকা চাই বলুন, আমি ইনভেস্ট করছি। যাই হোক, আচ্ছা, আমাদের ইন্ডিয়ায় একটা স্টার্ট আপ কালচার আছে, সেটা হচ্ছে লস করে প্রোডাক্ট বিক্রি করা। এটা তো জানিস আশা করছি। তো তোরাও কি এরকম পথে এগিয়েছিলি? কারণ তোদের যেহেতু বলছিস 300 টাকা হচ্ছে তোদের প্রাইস বেসিক, তো সেক্ষেত্রে আমরা যতদূর জানি কুরিয়ার চার্জ, প্যাকেজিং চার্জ অনেকটাই লেগে যায়। হ্যাঁ, প্রোডাক্ট মেকিং কস্ট আছে। তো সেক্ষেত্রে তোরা কিভাবে সার্ভাইভ করছিস বা কিভাবে চলছিস, না লসে চালাচ্ছিস, এটা যদি বলিস। তো যখন আমরা স্টার্ট করি তো আমাদের লস হচ্ছিল, কারণ যখন আমরা প্রথম স্টার্ট করি তো আমরা অত হিউজ লেভেলে মাল নিচ্ছিলাম না। আমরা একটা নর্মাল দোকান থেকে মাল নিচ্ছিলাম, যেখানে টাকা বেশি নিচ্ছিল, আমরা কম কোয়ান্টিটিতে বানাচ্ছিলাম, কম কোয়ান্টিটিতে যাচ্ছিল, তো টাকাটা একটু বেশি লাগছিল, আর সেই সময় আমরা লস করছিলাম। কিন্তু আস্তে আস্তে আমরা সময়ের সাথে সাথে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের সাথে কানেক্ট করি, আর ওখান থেকে মাল নিই। বড় লেভেলে আমরা এখন ম্যানুফ্যাকচারিং করছি, বড় লেভেলে যাচ্ছে আমাদের মাল। তো এখন একটু কস্টটা কম হয়েছে, কিন্তু আমরা প্রফিট করছি না।
আমরা যে প্রফিটটা আসছে ওটাকে আমরা আবার বিজনেসেই লাগিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা চাই যে আমাদের ব্র্যান্ডটা বড় করবার জন্য। ওই জন্য আমাদের যে টাকাটা আসছে, যেটাই আসছে আমরা পুরোটা লাগিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, তোরা কি স্যালারি নিস? না না নিস না? না। কি আছে তাহলে খুব মানে একটা সেই চ্যালেঞ্জটা তো একটা আছেই। আচ্ছা, মানে কোনো পরিকল্পনা আছে যে মানে এই মাস থেকে আমরা স্যালারি নেব বা এই বছর থেকে নেব? না, এখন কোনো নেই। এখন শুধু একটাই মেন যে মাইন্ডসেট আছে আমাদের, যে গ্রো করব, এই ব্র্যান্ডটাকে গ্রো করব, বাস এটাই মাইন্ডসেট আছে। আচ্ছা, তোদের এই যেহেতু ফুড প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে একটা সেলফ লাইফ বলে একটা বিষয় হয়। একদম। তো সেক্ষেত্রে ঠেকুয়া আর তোদের প্যাকেজিং, সেই ক্ষেত্রে তোরা সেলফ লাইফ নিয়ে কিছু ভেবেছিস? কারণ এটা তো আমি জানি না কতদিনে এটা নষ্ট হয় বা খারাপ হয়, বাট আমি যদি ধরেও নিয়ে 1 মাসের মধ্যে খারাপ হয়ে যায়, তোরা তো বানিয়ে রাখছিস, সেটা কোনো কারণে ডেলিভারি গেল না, মিস হলো, সেটা তো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনো প্ল্যান করেছিস? যেটা হচ্ছে, আমরা যখন ফুডটা ল্যাব টেস্ট করাই তো বার হয় যে 45 দিন তক নর্মালি বেস্টটা চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখন আমরা ভাবছি, কারণ কোনো আমরা ডেলিভার্ড করছি না, তো যাচ্ছে, তারপর যদি রিটার্ন চলে আসছে তো ওটাকে আমরা আবার পাঠাতে পারছি না, কারণ সেলফ লাইফের প্রবলেম আসে যাচ্ছে তখন। কিন্তু আমরা এখন রিসেন্টলি ভাবছি যে আমরা একটা নাইট্রোজেন প্যাকিং মেশিন নেব, যেটার জন্য আমরা রিসার্চ করে নিয়েছি, বাস কিছুদিনের মধ্যে আমরা ওটা কিনে নেব। তারপরে আমরা সেলফ লাইফ ওই নাইট্রোজেন প্যাকিংয়ের সাথে হয়ে যাবে 6 মাসের। 6 মাসের? আমরা একটা ফুড, যে ফুডের নিয়ে জানে তার সাথে কথা বলেছি, তো সে বললো আরামসে 4 থেকে 6 মাস চলে যাবে। সেটা কোনো ক্ষতি হবে না তো? না, নাইট্রোজেন প্যাকিংয়ে কী ক্ষতি? যেমন যে একটা লেজার প্যাকেট থাকে, ওটা তো সেই নাইট্রোজেনটাই ভরা থাকে, তো কোনো প্রবলেম নেই। প্রায় ফুড প্রোডাক্টে সব তো নাইট্রোজেন গ্যাসে প্যাকিং করা হয়। ওটা কি সামনের দিনে খুব তাড়াতাড়ি আনতে চলেছে? একদম। আচ্ছা, তোরা ঠেকুয়া বিক্রি করছিস, তার সাথে আরও কিছুজন ঠেকুয়া বিক্রি করছে, কিছু ব্র্যান্ড আমি বলতে পারি। তো সেক্ষেত্রে তোরা কি কাউকে কম্পিটিটর মনে করিস না? একদমই সেসব ভাবিস না? আর তোদের ক্ষেত্রে কি মানে কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে হয় কাজের ক্ষেত্রে? মানে প্রথমে কম্পিটিটরটা বল, যে কাউকে কম্পিটিটর মনে করছিস কিনা, সেটা আগে শুনি। এখন আমাদের বর্তমান সময়ে অনেকগুলোই ব্র্যান্ড কম্পিটিশনে আছে, যেমন প্রভুজি আছে, হালদিরাম আছে, বিকাজি আছে, অনেকেই ব্র্যান্ড আছে যেগুলোর নাম মতো বলতে সম্ভব নয়। কিন্তু কম্পিটিটরটা আমার মনে হয় যে কম্পিটিটরটা থাকা ভালোই, তাহলে কি আমি কি কাজ ভালো, আমি কি মানে খারাপ করছি না ভালো করছি সেটা জানা যায়। আর এই যে তোরা ঠেকুয়ার ব্র্যান্ড তৈরি করেছিস, যদি আগামী দিনে তোরা আরও কিছু প্রোডাক্ট আনবি, বাট আমরা ইনস্টাগ্রামেও দেখতে পাচ্ছি, প্লাস আরও যে ছোট বড় অনেক ব্র্যান্ড রয়েছে, আগামী দিনে আরও হবে। তো সেক্ষেত্রে এই যে কম্পিটিশন, তোরা এই কম্পিটিটরদের কেমনভাবে দেখিস? কম্পিটিটরকে আমরা কী রূপে দেখি? প্রথমত আমরা যে বিজনেসটা করছি সেটাতে অনেক বড় বড় জায়েন্টস আমাদের কম্পিটিটর আছে, যেমন বিকাজি, প্রভুজি, হালদিরাম, আরও অনেক ব্র্যান্ড আছে। আর কম্পিটিটরকে আমরা এইভাবে রূপে দেখি যে হেলদি ওয়ের হিসাবে, কারণ কম্পিটিশন না থাকলে অতটা ভালো লাগবে না। তুমি ধরো একটা রেসে তুমি দৌড়ছো, তো তুমি যদি একাই দৌড়ো তো তুমি কী করে বুঝবে যে আমি ভালো দৌড়ছি খারাপ করছি, মানে আরেকজন যদি অপরজন মানে দুজন দৌড়ো তাহলে তোমাকে মাইন্ডসেটটা থাকবে যে কম্পিটিটর আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি ঠিক করছি কিনা, আমি ভালো করছি কিনা, আমাকে এর থেকে ভালো করতে হবে, তবে গিয়ে আমি একটা পজিশনে দাঁড়াতে পারবো। এটাই হচ্ছে। আর একা থাকলে কেউ তোমাকে জাজ করতে পারবে না যে তুমি ভালো করছো না, কারণ তুমি ওখানে রাজা, আর কেউ নেই। রাজা তো নেই, তুমি তো আর বুঝতে পারছো না যে আমি আরো ভালো করতে পারবো। কেউ যদি দেখে যে না এ ভালো করছে আমার থেকে, তাহলে আমিও ভালো করবো এর থেকে, ওটাই হচ্ছে। তবে তোর বন্ধু আজ অনেক কথা কিন্তু বলছে, মানে তোদের ভিডিওতে অ্যাজ সাচ বলে না, চুপচাপই থাকে, বোবা বোবা বলে বোবা নয়, আমি কথা বলতেও পারি, আমি সাই প্লাস একটু নার্ভাস। তারপরে আমি কোনোদিন এইসব ক্যামেরা ভিডিওতে আমি এসবের মানে এইসব রিলেটেড ছিলাম না। তুই যেমনি কাজ করতি, কাজ করতাম আমি ক্যামেরা থেকে তো দূরে, আর আমি বেশি কারোর সঙ্গে তো কথা বলতাম না, আমি একাই ইন্ট্রোভার্ট কাইন্ড অফ। আমি এত না কারোর সঙ্গে, আমার কাজের থেকে মতন থাকে। আচ্ছা, তোদের তো প্রথম মাসে আমি বারবার তুলছি কারণ ওই অ্যামাউন্টটা যাতে দর্শকের মাথায় থাকে, যাই হোক মজা করছিলাম। ব্যাপারটা হচ্ছে তখনের থেকে এখন তো প্রেশারও বেশি, অনেক বেশি, কারণ 200% তোরা গ্রো করছিস প্রত্যেক মাসে। তো সেক্ষেত্রে টিমটা তোদের কতটা বড়?
টিমটা আমাদের এই সময় টিমে আমাদের 15 জন মেম্বার আছে। আচ্ছা 15 জন মেম্বার আছে, আর সবার কাজ আলাদা আলাদা আছে। যেমন একজন সিটিও আছে, একজন অ্যাকাউন্টিংয়ে আছে, 2 থেকে 3 জনা কল ম্যানেজমেন্ট আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে 3 থেকে 4 জনা, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে 1 থেকে 2 জনা, যেমন কমেন্টে রিপ্লাই করে। আর আমি যে সিও আছি, ম্যানেজমেন্ট করি সবার, মানে কে কি করছে না দেখা ওভারঅল মানে সব সব কাজ। কি তোদের ওই যেটা আমি দেখেছিলাম অফিস করেছিল ওটার হ্যাঁ ওখানেই সব কাজ হবে আমাদের, হয় ওখানে সব কম্পিউটার সেটআপ সব কিন্তু সেটআপ যে আছে আমাদের ওখানে। ঠেকুয়াটা হয় সেটা আমাদের বাড়িতে হয়। বাড়িতে হয়। ওটা বাড়িতে আর ওটা মেন ওটা বাড়িতে বাড়িতে হয়, কিন্তু যে প্যাকিং वगैरह আছে সব কিছু, বাকি সব কিছু ওখানেই হয়। মানে আর আমাদের- ঠেকুয়াটা হয়ে তোরা নিয়ে আসিস অফিসে। মানে বাড়ির পাশে আমরা অফিস নিয়েছি, একদম বাড়ির পাশেই, একদম অফিস আর বাড়ি পাশাপাশি। যেমন হ্যাঁ মানে ওখানেই একটা হ্যাঁ 2 মিনিট লাগে, 2 মিনিটও লাগে না যেতে। বাস। মানে কতটা হেডেক হয়। হ্যাঁ চার তুই আগে যেটা বল। আমি যেটা বলছিলাম যে আমাদের যে এই টিমটা আছে না, এটার জন্য আমরা এত গ্রো করতে পেরেছি, কারণ যে আমাদের টিমটা আছে সবার যে কাজগুলো আছে সেগুলো ভাগ করা আছে। যেমন কেউ সিটিও, কেউ অ্যাকাউন্টেন্টস, কেউ কলিংয়ের জন্য, কেউ ম্যানেজমেন্টের জন্য, কেউ ইনস্টাগ্রাম সামালছে। যেমন আমার শুধু একটাই কাজ, আমি যেটা মেন করি সেটা হচ্ছে কন্টেন্ট বানানো, মার্কেটিং করা, মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো। তুই কি সিএমও? সিএমও, হ্যাঁ চিফ মার্কেটিং অফিসারও বলতে পারো একে। যেমন এই পুরো প্রপার জিনিসটাকে দেখে কে Operation ঠিক করে করছে কিনা, কে কি করছে প্রপারলি, এটা ওর কাজ। আমার শুধু মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো বানানো ওগুলো আমার কাজ। আর সিএফওর কাজ কি? সিএফও কাজ আছে অ্যাকাউন্টিং এর কাজ, মানে টাকা আসলে যে আসলে যে ট্রানজ্যাকশন হয় সেগুলো সিএফও এর কাজ আছে, ব্যাংকের ট্রানজ্যাকশন ছোট ছোট। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে অনেকজনাই কমেন্ট করে যে তোদের তো বয়সই হয়নি, তোরা এই জিএসটি তারপরে ফুড লাইসেন্সের ডকুমেন্টসগুলো কী করে বানিয়েছিস। তো সেটা বলতে গেলে আমি বলতে চাই যে আমাদের যে চার্টেড অ্যাকাউন্টেন্ট আছে সে আমার দাদা হয়, আর তার নামেই আমাদের যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো আমরা বানিয়েছি। আচ্ছা সবার বিষয়ে শুনলাম, কিন্তু আরেকজন আছে সিটিও তোদের, যার সাথে আমারও কথা হয়েছে। আমি মানে মেনলি আমি চিনি, তোরা তো চিনিছি যেটা আলাদা ব্যাপার, আমি চিনি। প্লাস হচ্ছে খুব একটা মনে হয় তাকে ভিডিওতেও দেখা যায়নি। তার বিষয়ে বল, সে কি কি কাজ করে? তার কাজ হচ্ছে যে সমস্ত টেকনিক্যাল কাজ আছে, যেমন ওয়েবসাইট মেনটেনেন্স, তারপর লজিস্টিকের কাজ, যে টেকনিক্যাল রিলেটেড যে কাজ আছে সব সিটিও করেন। আর কোথায় পডকাস্টে যেতে হবে, কি যেতে হবে, তাদের কাজও করে। আর আরেকটা জিনিস আছে যেটা যে আমাদের সিটিওটা আছে সেই আমাদের ইনভেস্টারও হয়। আর যে আমাদের ইনিশিয়াল ফার্স্ট টাইম যেটা আমরা ইনভেস্টমেন্ট নিয়েছিলাম সেটা সিটিওর কাছ থেকেই নিয়েছিলাম। আর আরেকটা জিনিস, ইনিশিয়াল ডেজে যে আমরা টাকাটা লাগিয়েছিলাম সেটা কৈলাসই লাগিয়েছিল। আরে সাবাস! মানে কেমন ইনভেস্টমেন্ট হয়েছিল ইনিশিয়ালটা বলছি? ইনিশিয়ালে আমরা মানে কত টাকা দিয়ে তোরা শুরু করেছিলে এই ব্যবসা? প্রথমে আমরা 20,000 টাকা দিয়ে শুরু করি, আর 20,000 টাকায় ডকুমেন্টেশন কিছু মেশিনারি কিনতেই আমাদের খরচ হয়ে যায়। তারপরে আমার যে দাদা আছে আমরা তার কাছ থেকে, মানে দাদা নিজের থেকে দেই, বলে যে আরও 20,000 টাকা নেয়, এটাও লাগিয়ে দেয়। তারপরে আমরা ওখান থেকে 20,000 নিয়ে পরে লাগাই। তারপরে যখন সব খতম হয়ে যায় তখন আমরা ভাবি যে একটা ইনভেস্টার আমাদের লাগবে এবার। তখন আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম ভিডিওই, কি যদি কেউ ইনভেস্ট করতে চায় আমাদের কোম্পানিতে তো করতে পারে। তারপর থেকে খোঁজা ইনভেস্টারটাকে। আচ্ছা, মানে আমাদের যে ইনভেস্টমেন্ট প্রথমে হয়েছিল সেটা হচ্ছে 40,000, কিন্তু যখন আমরা শুরু প্ল্যানিং করেছিলাম তখন আমরা ভাবছিলাম 5 থেকে 6,000 হয়ে যাবে, তো এটা তো আমরা নিজেই করে নেবো। ভাবতেও পারলাম না যে তো আমাদের লাগে যাবে। কিন্তু সে কিভাবে এলো? ওই ভিডিও থেকেই? হ্যাঁ ভিডিও থেকে তোদের ইয়ে করেছিল, মেসেজ করেছিল? আচ্ছা, এই ব্যাপার শুনে নিলাম ইনভেস্টারের রাজ। ইনভেস্টার যদিও পেছনেই বসে, বাট ও সামনে আসবে না। যাই হোক, এরপরের বিষয়টা হলো যে এই যে তোরা একটা ফুড ব্র্যান্ড করেছিস, এখন অনেক পপুলার তোদের ব্র্যান্ডটা তুলনামূলক অন্য যারা আছে তাদের থেকে, তো বিশেষ করে ঠেকুয়া ফিল্ডে। কারণ এটা আমার মাথায় চলে, আমি তোকে বলি, সেটা হচ্ছে আমি এখন কোনো অন্য ঠেকুয়া ব্র্যান্ডের মানে অ্যাড দেখলেও কিন্তু তোদের কথাটা ফার্স্ট আসে। ওকে, এইভাবেই তো আমরা মার্কেটিং। হ্যাঁ, না এটা সত্যি, এটা জেনুইনলি যে তোদের বিষয়টাই মাথায় আসে। আচ্ছা ওদের মতো করে করছে, বা আচ্ছা এরা এরকম করছে ওদের মতো করছে না, মানে কোনো না কোনোভাবে তোদের কথা আসেই। মানে ঠেকুয়া দেখলে আমাদের কথা আসেই। ওকে, এটা আমার তো হয়, এটুকু আমি বলে দিলাম, পজিটিভ একটা রেসপন্স। বাট আরও যেটা হচ্ছে যে সবার কাছে পৌঁছাতে গেলে, ধর অনেকেই আছে তো শুধু ভিডিও দেখছে, কিনছে না। ওকে,
তো তাদের কাছে পৌঁছাতে গেলে একটু মেন পয়েন্ট হয় D2C মার্কেটটা, মানে ধর বিভিন্ন স্টোর, মানে লোকাল দোকান থেকে শুরু করে এই রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন মল, এতে যাওয়ার কি তোরা কোনো প্ল্যানিং করছিস? আমরা প্ল্যানিং করছি। আমরা চাই না যে শুধু আমরা অনলাইনেই সীমিত থাকব, আমরা চাই যে আমাদের যে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে এটাকে ডিস্ট্রিবিউট করব। আমরা চাই যে ছোট ছোট দোকানে, বড় বড় মলে, বড় বড় শপে, সব জায়গায় আমাদের ঠেকুয়ার প্যাকেট থাকুক। আমরা কিছু মলে কথাও বলেছি, আমরা গিয়েছিলাম, কিছু ডিস্ট্রিবিউটরের সাথেও কথা বলেছি, আর কাজ চলছে এগুলো নিয়ে যে আমরা রাখবো। আর আমরা সুপারের সাথে, ডিস্ট্রিবিউটরের সাথে আমরা কথা বলছি, আর আমরা শিখছি যে কীভাবে আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে এটা সাপ্লাই করতে পারবো আর বিকতে পারবো। কাজ চলছে শীঘ্রই। তোদের ক্ষেত্রে মানে পজিটিভ রেসপন্স কি বড় বড় জায়গা থেকে কোথাও এসছে, না এখনো বলছে যে কারো? কেন জিজ্ঞেস করছি, তোরা তো পপুলার এখন, তো সেক্ষেত্রে একটা এখনের যে কালচারটা এসছে যে যারা পপুলার তাদের ব্র্যান্ডগুলো কিন্তু ইজিলি স্ট্যাবলিশ হয়ে যায় বিভিন্ন মল বা মানে শপে, যেটা আমার ধারণা ভুলও হতে পারে। মানে ওর জন্যই জিজ্ঞেস করছি যে তোরা পপুলার হয়েও কি এই সমস্যা আসছে যে না এরা রিজেক্ট করছে বা কোনো বাহানা দিচ্ছে, এই জিনিসগুলো আসছে, না খুব ইজি হয়ে গেছে পথটা? রিজেকশন মানে কি জানো, অফলাইনে যে আছে না এই নর্মাল D2Cতে লোকরা চায় যে আমি কোয়ালিটি খাবো না, আমার টাকা কম লাগবে, যে আমি 50 টাকা দেবো, আমাকে ঠেকুয়া দিয়ে দে। এক্স্যাক্টলি। ওরা ভাবে যে ওদের মানে প্রবলেম এটাই যে আমরা কম টাকা দেবো, ভালো জিনিস নেবো বা বেশি নেব, বেশি নেব। মানে ঠেকুয়ার ক্ষেত্রে কোয়ান্টিটিও একটা ব্যাপার হয়। কিন্তু আমরা চাইছি যে আমরা কোয়ালিটি দেবো, আমাদের কোয়ালিটিতে একটু আমরা কম্প্রোমাইজ রাখবো না, টাকাটা একটু বেশি লাগবে কারণ কোয়ালিটি আমাদের ভালো আছে, ওটাতেই প্রবলেম আসছে। আচ্ছা, মানে ওই বিষয়গুলো প্রবলেম আসছে। তোরা এছাড়াও প্রবলেমগুলো তো বললি, তো আমি এবার জিজ্ঞেস করি পার্সোনাল লাইফের কথা, যে আগে একটা যখন শুরু করেছিলি তোর দুজনেরই আমরা শুনলাম, ওকে, তখন লাইফটা তো মানে খুব একটা ভালো ছিল না টেকনিক্যালি যদি আমরা বলি, সত্যি কথা এটা। বাট এখন ধর পপুলারিটি তো একটা দিক আছেই, যেভাবেই হোক কন্টেন্টের মাধ্যমে পপুলার হচ্ছিস মানে অনেকে চেনে, প্লাস বিজনেস। তো এই যে নতুন লাইফটা, এটা কিভাবে এনজয় করছিস আর কিভাবে দেখছিস? এনজয় করছি, মানে লোকে এসে সেলফি তুলছে, তোকে দেখেছি ঠেকুয়া পেকিস, আমার কখন খাবে? আমি সবাই আরেকটা জিনিস আমাদেরকে যেখানে আমরা থাকি পুরো টাউন আমাদেরকে ঠেকুয়াওয়ালা নামে এখন মানে নিকনেম হয়ে গেছে ঠেকুয়াওয়ালা। কোথায় যায় এমনিও হয় যে দু তিনটে দে ঠেকুয়া এটা কি ভালো লাগে না? মাঝে মাঝে মাথা গরম হয়। ভালো লাগে, আর কখনো কখনো রাগের মধ্যে থাকলে রাগও নাম তো আছে, নাম তো আছে, তাও আমরা অত মাইন্ড ভালোই লাগে, কিন্তু কখনো কখনো একটু অকওয়ার্ড সিচুয়েশন আছে। মানে ধর কোথাও এমন জায়গায় গেছিস যেখানে ধর হতেই পারে যে আশেপাশের কিছু জন তোকে চেনে না, ওকে, তখন হট করে কেউ ঠেকুয়া বললো, তখন অকওয়ার্ডনেসটা আমার মনে হয় বেশি চেনা যায়, তখন অকওয়ার্ডনেসটা হয়। ভালো লাগে যে চিনছে আমাকে, ভাই আমি আগে কেমন ছিলাম, কেউ আমাকে চিনতো না, কেউ আমাকে করতো না, কিন্তু এখন ভালোই লাগে। না, ফাউন্ডার লিড ব্র্যান্ডের ক্ষেত্রে এটা একটা সুবিধা যে ধর মানে ফাউন্ডার লিড ব্র্যান্ড মানে তোরা তো জানবি, মানে আমি দর্শককে বলছি যে ফাউন্ডারের মুখ দেখে যে ব্র্যান্ডের প্রতি কাস্টমার আকৃষ্ট হয় সেটাকে ফাউন্ডার লিড ব্র্যান্ড বলে। তো সেটা যেমনি ধরুন আমার ক্ষেত্রে অর্ডার আসছে যে আমাকে দেখে ব্র্যান্ডের জিনিস কিনছে, যেমন বোট সেরকম যেমনি বোট আছে, বোট আগে আলাদা ছিল, বাট আমান গুপ্তাকে চেনার পর আরও মানুষ ওটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে বা এখন কিনছে, এই ব্যাপারটা। তো সেক্ষেত্রে একটা সুবিধা যে তোকে দেখে মানুষ চিনছে, হ্যাঁ, আর তোর ওপর ট্রাস্ট করে মানুষ কিনছে, এটা একটা সুবিধা হয়েছে তোদের ক্ষেত্রে, যার জন্য এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু ফাউন্ডাররা এগিয়ে আসছে কন্টেন্ট করার জন্য। এখন তো রিতেশ আগরওয়াল ওরা ইউটিউবে ভিডিও করছে, আর সবাই কেন পডকাস্টটাই করছে আমি বুঝতে পারছি না। যাই হোক, কম্পিটিশন আছে না, আমাদের তো বাংলায় অসুবিধা নেই, এখন এই তোদের মতো হিন্দির লোককেও ডাকছি, বাংলাতে, হ্যাঁ বাংলাতেও আসতেই পারে। আমার মনে হয় কিছুদিন পরে আচ্ছা, আর মনে হয় কিছুদিন পরে যে আম্বানিও যেন ও নিজে কন্টেন্ট বানাতে শুরু করে দেবে। হ্যাঁ,
তোদের ওদিকে যদি এরকম তোরা মানে বেটার হয়, মানে আমার মনে হচ্ছে যে এই বিজনেস রিলেটেড পডকাস্টগুলো ভালো চলতে পারে। আমি জানি না হিন্দিতে করবি কি বাংলায় করবি, হিন্দিতেই কর, বেশি অডিয়েন্স পাবি, বাট ভালো চলবে, কারণ তোদের এই নলেজটা আছে, প্রপার কোয়েশ্চেন। আমি দেখ আমার যেটুকু নলেজ আছে সেই বেসিসে আমি কোয়েশ্চেন করেছি, ওকে, মানে তোদের ওপর রিসার্চ করে এই করে, হ্যাঁ। তো বাট তোরা যখন করবি, তোরা বিজনেসের প্রবলেম এই ওই অনেকটা বড় তোরা, তো তোরা ভালো মানে পডকাস্ট করতেও পারবি, এটা আমার মনে হয়, যদি করিস। তো এর জন্য আমি বললাম। বাট মানে এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে জিজ্ঞেস করি যে তোদের ভিডিও স্ট্র্যাটেজি কি থাকে, মানে সব কিছু তো বলা সম্ভব না, আমিও জানি, বাট একটা বেসিক যে একটা ভিডিও ধর ভাইরাল করতে গেলে কি লাগে। একটা ভিডিও ভাইরাল করতে গেলে প্রথমে 3 সেকেন্ড একটা হুক থাকে, সেটা লাগে। হুক যদি তোমার ভালো আছে তাহলে প্রপারলি তুমি অডিয়েন্সকে এঙ্গেজ করে নেবে, আর তারপরে পুরো ভিডিওটা দেখিয়ে দেবে। মেন ওই 3 সেকেন্ডই হচ্ছে, ফার্স্ট 3 সেকেন্ড যদি তুমি একটা হুক বানিয়ে দিয়েছো, লোককে এঙ্গেজ করে দিয়েছো, তাহলে তোমার ভিডিও চলে গেছে। হুকটা কি মানে কিছু বলেই করতে হবে না কিছু অ্যাক্টিভিটি দেখিয়ে করতে হয়? এটা যে অনেক রকমের হুক থাকে, তুমি দেখিয়েও করতে পারো, বলেও করতে পারো। যেমন আমি যদি বলি আজ हमारा हुआ 1 लाख का सेल, লোক ফটাক করে এঙ্গেজ উঠবে, 1 লাখের সেল একদিনে, বাপরে, দেখতে হবে কি ভিডিওটাতে আছে, 1 লাখ টাকা কী করে সেল করে নিল, তারপরে পুরো ভিডিওটা দেখে নেবে এইভাবে। আচ্ছা, এরকমভাবে জিনিসগুলো করিস। বাট শুরুর দিকে কি এইগুলো ভাবতি, মানে যখন ওই আমি বলছিলাম 200-500 ভিউ হচ্ছিল তখনও করতাম, কিন্তু আসলে সেই হিসাবে অত করবে বা এরকম কিছু, কিন্তু মানে এখন আরো অ্যালগোরিদম থেকে ভালোভাবে একটু বুঝতে পেরেছি। আসলে আমি তো প্রথমত তো ইউটিউবে ভিডিওস বানাতাম, আমি ইনস্টাগ্রামে কোনোদিনও আগে আসিনি, এটাই ফার্স্ট। আচ্ছা, মানে তুই হচ্ছিস মার্কেটিং, তুই দেখিস বিজনেস, ইনি দেখে টেক, আর বাকিজন হচ্ছে এখন ওখানে তোদের ওখানে। হ্যাঁ, তোদের মেন জায়গাটা হচ্ছে পুরুলিয়া আর আদ্রাস শহর। আদ্রাস, সেটা কোথায়, মানে ওই বর্ডারে নাকি? না না, পুরুলিয়ার মাঝে, মানে ওখানে স্থিত একটা আচ্ছা, একটা জায়গা বুঝতে পেরেছি। মানে পুরুলিয়ার যে মেইন টাউন আছে ওখান থেকে 1 ঘন্টা লাগে, 40 কিলোমিটার দূরে। আচ্ছা, 40 কিলোমিটার দূর, মানে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে হাওড়া, মানে অনেকটাই দূর। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। ওকে, তুই বাঙালি, তো বাঙালি কি সত্যি ব্যবসা করতে পারে না? আমি মানি না যে বাঙালিরা ব্যবসা করতে পারবে না। ব্যবসা এমন একটা জিনিস সবাই করতে পারে, বাঙালি হোক বা কোনো ইয়ের হোক, কোনো রিজনেরই হোক, সবাই ব্যবসা করতে পারে। বাস একটাই জিনিস থাকে, মাইন্ডসেট ক্লিয়ার থাকা উচিত। মাইন্ডসেট যদি তোমার আছে যে আমি এইটাকে করব, তো করতে হবে। বাঙালিরা ব্যবসা করতে কেন পারবে না? অনেকে আছে যারা করছে। সায়ন চক্রবর্তী বলে একজন আছে যে ক্রিস্টাল বিক্রি করে, সে শার্ক ট্যাঙ্কও এসেছিল, কি একটা হোটেলের কি নিয়ে এসেছিল, ক্লাউড কিচেন, ওর বিজনেস মডেল ছিল যে ক্লাউড কিচেন। হ্যাঁ, তো অনেকেই আছে, যেমন ওয়াও মোমো, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যার স্টার্ট হয়েছে। তো আমি মানি না যে বাঙালিরা ব্যবসা করতে পারবে না, আমি মানি যে ভাই মাইন্ডসেট যদি আছে তার, তো সে করে নেবে। ওকে, বাট লাস্ট কোয়েশ্চেন, যেটা আমার প্রথমে করা উচিত ছিল, সেটা আমি এখন করছি, সেটা হচ্ছে, তারপরেও একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, বাট এটা করে নিই। সেটা হচ্ছে শুধু বলবো না, ঠেকুয়াই কেন? আসলে যখন ঠেকুয়া আমাকে ট্রাই করায়, তো আমি বলেছিলাম আমি ঠেকুয়া আগেও খেয়েছি, কিন্তু সেদিন খেয়ে আইডিয়াটা আসে। তো আমরা ভাবি যে রিসার্চ করে দেখা যাক। তো যখন আমরা ঠেকুয়া নিয়ে রিসার্চ করি, তো আমরা দেখি যে ঠেকুয়া এই 100-200 বছর পুরানো ট্রেডিশনাল স্ন্যাক্স নয়, এটা চলে আসছে ঋগ্বেদের যুগ থেকে। ঋগ্বেদে ঠেকুয়ার নাম ছিল অপুপা, যেটাকে একটা প্রসাদ হিসাবে গ্রহণ করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এই ঠেকুয়া নামে পরিণত হয়, অপুপা নামটা ঠেকুয়া নামে পরিণত হয়। এবার এই ঠেকুয়া নামটা কীভাবে এসেছিল, যে ঠেকুয়া কীভাবে বানানো হয়, কাঠের একটা মোল্ড থাকে, ওটাতে আটার যে ডোটা থাকে ওটাকে ঠুকতে হয় হাত দিয়ে, আর ওই ঠুকার আওয়াজ থেকেই ঠেকুয়া নামটার উৎপন্ন হয়। তারপরে আমরা দেখি যে ছট পূজাতেও এটাতে অনেক প্রচলিত আছে আর অনেক মান্যতা আছে। তো আমরা ভাবি যে না, যদি ফার্স্ট প্রোডাক্ট আমরা লঞ্চ করব, তো ঠেকুয়াটা সব থেকে বেস্ট হবে। আর এটাই আমাদের আইডিয়া ছিল, আর এইভাবেই আইডিয়াটা এসেছিলো যে না, ঠেকুয়াটাই নিয়ে স্টার্ট করা যাক। আমি মোটামুটি আজ তোকে সব প্রশ্নই করলাম। লাস্ট আমি আবারও একটা রিপিট করব, যেহেতু তোরা এইভাবে একটা সুন্দরভাবে গ্রো করেছিস।
বাট হ্যাঁ মানে তার আগে একটা কোয়েশ্চেন এসে জাস্ট মাথায়, যে তোরা তো ইনস্টাগ্রামে করছিস, ইনস্টাগ্রামে ধর ভিউ আসছে, মিলিয়নে ভিউ আসছে, আমি মানছি, কিন্তু ওটারও তো একটা পয়েন্ট আছে যে এখানে গিয়েও থামবে, তার ওপরেও তো অডিয়েন্স আছে, যেটা নয় আমি মানছি যে রিটেলে তুই মানে দিবি পরবর্তীকালে সেটা হবে, বাট সেটা প্রাইসিং সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর বাইরে মার্কেটিংয়ের কিছু চিন্তা করেছি, শুধু ইনস্টাগ্রামে না থেকে অন্য কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি বা অন্য কিছু করার? আমরা ভাবছি অনেক রকমের স্ট্র্যাটেজি আমরা বানাচ্ছি, যেগুলো আমরা আগে চলে করব, আর এই ব্র্যান্ডটাকে অনেক বড় নিয়ে যাব। মেন তো আমরা চাই না যে শুধু অনলাইনেই আমরা সীমিত থাকবো, ই কমার্স প্ল্যাটফর্মে, ওয়েবসাইটে না। আমরা চাই যে পুরো অল ওভার ইন্ডিয়া ডিস্ট্রিবিউট করব, বড় বড় মলে রাখবো, সব কিছু করবো, আর প্রপারলি বড় বড় বিলবোর্ড লাগাবো, মানে যত বড় বড় ব্র্যান্ডরা যে জিনিসগুলো করে ওগুলো সব করবো আমরা, এগুলো আমরা ভেবে রেখেছি। আচ্ছা, না খুবই ভালো আইডিয়া। আর লাস্ট আমার কোয়েশ্চেন হচ্ছে, যেদিন 10 মিলিয়ন, যখন 1 মিলিয়ন ভিউ হলো প্রথম, ওকে, সেই মুহূর্তটা কেমন ছিল? এটা সেদিনকে আমরা আগে যখন প্রথমে ভিডিও ছাড়তাম তো 400 থেকে 500 ভিউজ আসতো, আর মানে হঠাৎ এমনিভাবে ভিউজ আসতো, তো আমাদের মানে কি বলে চিন্তাধারার বাইরে চলে গেলে এত খুশি ছিলাম যে বারবার ইনস্টাগ্রাম পেজটাকে স্ক্রল করতো, রিফ্রেশ করতো, আর প্রতিবারে 100 বার যখন কেতে ছিল তখন 100 বাড়তো, তারপরে ধীরে ধীরে 1000 বাড়তে শুরু হলো, লাখে, এমনকি রাত 3টে যখন দেখতাম, রিফ্রেশ করতাম রাতে, যে আর তারপরে দেখি আমরা সকালে 5টা কিংবা 6টা বাজে আর 1 মিলিয়ন হয়, ওইটা সবাই কল করে হয়ে গেছে। তখন তো তোরা ওয়েবসাইটও করিসনি? না, তখন জাস্ট চ্যালেঞ্জ ছিল করে দিয়েছি। বাস সেই সময় ডকুমেন্টেশনই হচ্ছিল, আর কিছু আমরা প্যাকেজিং ডিজাইন বাগেরা ওগুলো করছিলাম। আর ফার্স্ট মান্থ তো জিজ্ঞেস করলাম, ফার্স্ট ডে মানে যেদিন লঞ্চ করলি, যে সেই দিন কত ভিউ এসেছিল মনে আছে কি? সেই দিন যেদিন লঞ্চ করি সেই দিনের সেলসটা বলি। হ্যাঁ, সেলসটা বল। ওই লঞ্চে মানে আমি ভিউটা জানার পরই সেলসটা জানতাম, যাই হোক সেলসটা যেদিনকে আমরা প্রথম লঞ্চ করি প্রোডাক্ট, সেদিনকে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে 45,000 এর সেল করেছি। আচ্ছা, মানে প্যাকেট ওয়াইজ কত দাও? প্যাকেট ওয়াইজ তো মনে নেই, কিন্তু হ্যাঁ 45,000 এর সেল করেছি। আচ্ছা, মানে ও বাল্ক অর্ডারও তো নিশ্চয়ই ছিল তার মধ্যে, যেমন কম্বো ছিল 3, তারপরে কেউ 4টা 5টা 6টা অমনিও নিয়েছে। তোরা কি মানে এরকম হোলসেলের মতো ধর কেউ বলে গেল যে আমার এত প্যাকেট লাগবে, সেরকম না, মানে জাস্ট জিজ্ঞেস করছি? এখন আমরা দিচ্ছি না, আমরা এখন B2B বিজনেস মডেলটা আমরা ওদিকে যাচ্ছি, আমরা এখন D2C তে এখন করছি। D2C। আচ্ছা, এবার আসি তোদের মেইন প্রশ্নের, যেটা তোদের মেইন চ্যালেঞ্জ ছিল এই ভিডিওর, সেটা হচ্ছে যে 1 বছরে 1 কোটি টাকা তোরা ইনকাম করবি। তো সেটা কি পূর্ণ হয়েছে, মানে কমপ্লিট হয়েছে? ইনকাম করতে পেরেছিস তোরা 1 কোটি টাকা? এখন পর্যন্ত তো না। আচ্ছা, কিন্তু আমরা যেটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা 1 বছরে করে নেব, সেটা আশা করছি আমরা করে নেব। আর আরেকটা কথা আছে, যেটা আছে যে চ্যালেঞ্জটা এক তরফ থেকে আমরা পূরণ করে নিয়েছি। আচ্ছা, কিভাবে? আমাদের যে ভ্যালুয়েশন আছে, আমাদের যে ব্র্যান্ডের ভ্যালু আছে, সেটা 1 কোটির উপরে চলে গেছে। আচ্ছা, কিন্তু আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে 1 কোটি টাকা রেভিনিউ করা, সেটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের আগামী 6-7 মাসের মধ্যে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরকমই প্ল্যান আছে? হ্যাঁ, এটাই প্ল্যান আছে, আর এইভাবে আগে বাড়িয়ে যাচ্ছে, তো আশা করছি আমরা করে নেব। তা বড় এই যে এখন বড় ব্র্যান্ড বানাচ্ছিস, টাকা পয়সা ইনকাম করছিস, গাড়ি কবে কিনবি? এখন তো না, কিন্তু ফিউচারে, একদম ফিউচারে কিনবো যদি আমরা, ফিউচারে প্ল্যান আছে। যে তো তোরা কি ওখানেই থাকবি? জাস্ট এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি, যে তোরা কি ওখানেই থাকবি, না ভবিষ্যতে ইচ্ছা আছে কলকাতায় কোনো বড় অফিস নিবি বা এরকম কিছু করার? বিজনেস প্ল্যানিং এর দিক থেকে তো আমাদের বড় শহরে আমাদের বিজনেস আসতেই হবে। হ্যাঁ, আসতেই হবে, নাহলে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে টিয়ার 3 বলতে পারো, তো ওখানে সেরকম সুযোগ সুবিধা নেই। তার জন্য যদি বিজনেসকে গ্রো করতে হয় তাহলে তো বড় শহরে আসতে হবে। আচ্ছা, তোরা একটা বিষয় বল, এখনেরটাও আমি জিজ্ঞেস করছি, তার আগে জিজ্ঞেস করি যে তোরা এই যে প্রথম যখন বিজনেস করছিলি, একদিক দিয়ে তুই রিল বানাচ্ছিলি, ও এক্সিকিউট করছিল, এই বিষয়টা কেমন ছিল? মানে কতটা টাফ ছিল তোদের জন্য? আমি প্রথমে আমারটা বলি। আমরা যখন শুরু করি, তো আমি শুধু এটাই করিনি যে শুধু বিজনেসটাকেই নিয়ে যাব, আগাবো, সাথে সাথে আমাকে টিউশনও যেতে হতো, স্কুলও আমাকে করতে হতো। তো আমার জন্য টাফ ছিল, কারণ
সকাল থেকে স্কুল করা, তারপর ওটা নিয়ে রিসার্চ করা, কি ভিডিও বানাবো, কিভাবে করব, ওগুলো নিয়ে। তো মানে আমরা খাটতাম। আর এবার যদি বলি কৈলাসেরটা, তো কৈলাস তুই বল তোরটা। প্রথম দিকে তো আমাদেরকে ম্যানেজ করতে প্রচুর অসুবিধা হতো। তখন আমরা যখন শুরু করেছিলাম বেশি টিম মেম্বার ছিল না, সব কাজ আমরা প্রায় দুজনেই করতাম। আর আমি ঠেকুয়া তৈরি থেকে প্যাকেজিং থেকে সবকিছু, মার্কেটিং, কন্টেন্ট, রেগুলার পোস্ট সব আমরা, তারপরে এইগুলো প্রিন্ট করা, ডিজাইন করা, সব কিছু আমরা এক্সিকিউট করতাম। আর তারপরে আমি আগেও বললাম যে আমি একটা রেলওয়ে স্টেশনে কাজ করতাম। তো যখন আমি নিজের বিজনেসে অলরেডি কারো কাছে কাজ করছি, তো ও চাইবে না যে আমাকে ছেড়ে মানে নিজেরও কাজ করুক। তো আমি ওকে বলিনি যে বিজনেস করছি, আর ওকে আমি বলতাম যে আমার বাড়িতে প্রবলেম আছে। তো কিছু সময় হলে এক্সট্রা নিতাম, আমি সকাল 6টায় উঠতাম আর ওর কাছে কাজ চলে যেতাম। আবার 10টার সময় আমি কাজে চলে আসতাম, তারপরে যেতাম আমার বিজনেস মানে নিজের যে স্টার্ট আপ করছে সেটাতে সব কিছু আমি ওখানে যে করতাম, কাজ, মার্কেটিং সব কিছু দুজনে মিলে করে নিতাম। তারপরে আবার সন্ধ্যায় যেতে হতো। কিন্তু সব থেকে টাফ জিনিসটা হতো যে আমার মালিককে, মানে যার কাছে আমি কাজ করতাম তাকে ম্যানেজ করা। কারণ তো আমি বললাম যে ওকে বলিনি শুরু করার সময়, তো যে কোনো দিন কাজ করতে করতে লেট হয়ে মানে দেরি হয়ে যেত, তো ওকে বলতে হতো যে কি মানে রিজন জিজ্ঞেস করতো। মানে ভাষাও আশা করছি খুব একটা ভালো মানে পাসনি তার কাছ থেকে, কারণ দেরি হলে স্বাভাবিক। আর তারপর আমি ডেলি করছিলাম কন্টিনিউ, একদিন 1 ঘন্টা লেট করছি, তো কোনো 3 ঘন্টা লেট করে দিচ্ছি। আর কেউ চাইবে না যে ভাই আমার কাছে কাজ করছে, তো আমি ওকে মানে কাজ করছি, তো আমার কাজের জন্যই রেখেছে, আর কাজে ডিস্টার্ব হতো, তো আমাকে ডেলি কোয়েশ্চেন করতো। তারপরে এখন তোরা যে এই স্বপ্নটা দেখেছিস এই ছোট ছোট বয়সে, বিশেষ করে তুই আর ও যে পড়াশুনোর পাশে এরকমভাবে চালিয়েছে, আর তোরটা তো আরও কষ্টকর, সেটা সত্যি হিউজ। মানে সত্যি রেসপেক্ট তোদের এই জার্নিকে, তোরা আরও বড় হ। আমি চাইবো, যদিও আরও আমরা পরবর্তী কোয়েশ্চেনে এগোবো, কিন্তু সত্যি খুব ভালো লাগছে যে এই কথাগুলো শুনে, যে এইভাবেও মানুষ একটা ব্র্যান্ডকে বড় করতে পারে। মানে এটা আমার মনে হয় এই পডকাস্টটা, এই যে ইয়ং জেনজি যারা বলে না নিজেদের, মানে তোরাও জেনজি, হ্যাঁ জেন আলফাও হতে পারে হয়তো, জেনজি, আচ্ছা জেনজি, বাট তোদের দেখে শেখা উচিত মানে কিভাবে একটা ব্র্যান্ডকে তৈরি করতে হয় নিজের হাতে করে। মানে এখন ম্যাক্সিমামই লোক অজুহাত দেয়, মানে এই নেই, ওই নেই, এই পারছি না, ওই পারছি না, সবার না বলার অভ্যাসটা হয়ে গেছে। মানে লেজিনেস এত বেশি মানুষের মনে, আজ করব কাল করব, মানে করে নেবো আর করবো, ব্যবসা করব, আচ্ছা হচ্ছে করছি, এই ব্যাপারটা বেশি। কিন্তু তোরা যে এত খেটে এই পরিস্থিতিতে, আর তোদের কাছে সব থেকে বড় ব্যাপার সেই বড় বড় অপরচুনিটিই নেই। তোরা যেখান থেকে আসছিস, আমরা যেখান থেকে আসছি সেটা তো টিয়ার 3, মানে হ্যাঁ মানে 3ও নয় আমার মনে হয়, আরো 4 বা এরকম। তো আমরা প্রপারলি সবকিছু পাইনি, কিন্তু খেটে গেছি আস্তে আস্তে। মানে মাইন্ডসেটটা, হ্যাঁ বল। একটা আমাদের ভিশন ছিল যে ছোট থেকে কিছু বড় করার জন্য, আর তার জন্যই আমরা এত দূর যে স্বপ্নটা দেখেছি, তার জন্য যে কিছু একটা ভিশন থাকলে সেটার খাটানিটাই আলাদা হয় না। আমার সেটাই মনে হয় যে হ্যাঁ আমি মানছি যে বড় শহর থেকেও মানুষ বড় কিছু করে, বাট এই যে ছোট শহর থেকে এই স্টোরিগুলো বেরিয়ে আসে না, তোরা যে আজকে যতটুকুই সাকসেস হয়েছে, আমি জানি যে আগামী দিনে আরও বড় হবি, কিন্তু যতটা তোরা সাকসেস পেয়েছিস, তোদের যা খাটনি তোরা ডিজার্ভ করিস। একজন বলে না যে এই ডিজার্ভ করে না, পেয়ে গেছে, বাট অনেস্টলি বলছি, মন থেকে বলছি, তোরা ডিজার্ভ করিস এই জায়গাটা। তোদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর আমি বেশি প্রশ্ন করব না, মাথায় কন্টিনিউ প্রশ্ন আসতেই থাকবে, বাট করবো না, কারণ আমাকে ওটা খেতে হবে এখন। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমারও তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগে। আমি এমনিতেই তোমাকে বললাম যে আমি কারোর সঙ্গে তো কথা বলতে পারি না, হ্যাঁ সবথেকে ইন্টারেস্টিং, কিন্তু ও আজকে অনেক কথা বলেছে, খুবই ভালো লাগে। তোরা বলছিলি যে ও কি বলবে আমরা জানি না, কিন্তু তোমার সঙ্গে একদম কি বলে মানে দাদার মতো। এখানে আসলে ওরকম তো অসুবিধা হয় না। থ্যাংক ইউ রে। সিটিওকে খিলা দাও। কেমন লাগলো? না ভালো কথা। আমাদের এটা পেয়ে যাবেন আপনি sudswad.shop-এ, এখনই যান, কিনে নিন, খান, খুব ভালো খেতে। আমি তো খাচ্ছি, লোভ লাগলে এখনই অর্ডার দিন। চলো টাটা, ভালো থেকো তোমরা।